রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর সড়কসহ অলিগলিতে আজও জলাবদ্ধতা। অফিসগামীদের দুর্ভোগ, বিপাকে স্কুল শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে প্রায় 2.5 মাস জলাবদ্ধতা। পানিবন্দী অন্তত 2 লাখ মানুষের মানবেতর জীবন। বন্যায় তলিয়ে গেছে বগুড়ার সাঁড়িয়াকান্দির অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রম বন্ধ। প্রতি বছরই একই পরিস্থিতি হলেও কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে প্রধান 2 রাজনৈতিক দল। আওয়ামী লীগের ট্রাম্প কার্ড সজীব ওয়াজেদ জয়। সশরীরে না হলেও প্রযুক্তির মাধ্যমে মাঠে থাকবেন তারেক রহমান। এবং প্রাকৃতিক দুর্যোগ আর টানা সরকারি বন্ধে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ জ্বর। অপেক্ষায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ জাহাজ। ক্ষতির মুখে আমদানিকারক আর ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। রাতভর টানা বৃষ্টিতে জলজটে নাকাল হয়ে পড়েছে রাজধানীবাসী। দ্বিতীয় দিনের মতো টানা বর্ষণে নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকাল হওয়ার সাথে সাথে রাস্তায় নামতেই দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। হাঁটুপানি ডিঙিয়ে বাস স্টপেজে গণপরিবহনের দেখা না পেয়ে নিদারুণ দুর্ভোগে পড়েন অফিসগামীরা। এদিকে কঠিন দুর্ভোগে পড়েন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। বৃষ্টির কারণে গাড়ি না পেয়ে অনেকেই সময় মতো পৌঁছতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানে। অন্যদিকে অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি আর সংস্কারের ধীরগতির কারণে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর এসব কারণে যানবাহনের ভেতরে পানি ঢুকে মাঝপথেই গাড়ি বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে সিটি কর্পোরেশন আর সংশ্লিষ্টদের উদাসীনতাকেই দায়ী করলেন ভুক্তভোগীরা। তাই জনগণের ভোগান্তি বিবেচনায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে প্রায় 2.5 মাস ধরে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। ময়লা আবর্জনায় খালগুলো ভরাট হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য আর আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘরের ভেতরে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। আসবাবপত্র রক্ষায় পানি নিষ্কাশনের চেষ্টা করছেন বাড়ির কর্তা। বর্ষা মৌসুমের শুরুতেই স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা। সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর, ইসদাইর, বুড়ির দোকান, লালপুর ও পিলকুনি সহ আশপাশের চিত্র একই রকম। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় খালগুলো ভরাট হয়ে গেছে। তাই বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। হাঁটু সমান পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। বৃষ্টির কারণে খালটা ভরাট হয়ে গেছে, হয়ে রাস্তার তলায় গেছে। ড্রেনের পানি পাড়ায় আমাদের মসজিদে যেতে হয়। খালের ভরাট পানিগুলি আমাদের ঘরে ঢুকে আর আমরা সারাদিন পানি এসি। বাড়িতে পানি উঠা পড়ে, পচা পানির কারণে আমরা স্কুলে যেতে পারি না। স্কুলে ময়লা পানি এই জায়গাটুকুর জন্য 5 টাকা 10 টাকা করে এখান থেকে এইটুক যাইতে হয় মসজিদের সামনে পর্যন্ত। এইটা একটা দীর্ঘদিনের সমস্যা, অথচ নিচে পাকা রাস্তা। এই সমস্যাগুলি বারবার আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে বলছি, বলা সত্ত্বেও তারা আমাদের প্রতি দৃষ্টিপাত করতেছে না। জলাবদ্ধতা নিরসনে 550 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 3000 কিউসেক পানি ডেলিভারি দিতে পারলে অত্র এলাকার জনগণের জলাবদ্ধতা দূর করা সম্ভব। আরো 5টি পাম্প হাউস নির্মাণ করার পরিকল্পনা গভর্নমেন্ট হাতে নিয়েছে, যার কার্যক্রম আগামী নভেম্বর মাসের দিকে শুরু হবে এবং 2020 সালের জুন মাসে সেটা শেষ হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে প্রায় 3.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এবার বন্যা পরিস্থিতির খবর। উজানের ঢলে গত কয়েকদিনে বগুড়ার সাঁড়িয়াকান্দির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাড়িঘরের পাশাপাশি তলিয়ে গেছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্র সরিয়ে নিয়ে গেলেও অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি ওঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে প্রতিষ্ঠানগুলোর। অভিভাবকদের অভিযোগ, প্রতি বছরই একই অবস্থা হলেও কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। আর শিক্ষা কর্মকর্তারা বলছেন পানি নেমে গেলে দ্রুত বিদ্যালয়গুলো চালুর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম।
7 দিন আগেও ছাত্রছাত্রীদের বিচরণে কোলাহল মুখর ছিল কামালপুর, ফকিরপাড়া ও করৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্যার পানিতে বিদ্যালয়গুলোতে এখন হাঁটু পানি। কোনো কোনো বিদ্যালয়ে ঠাঁই নিয়েছে বন্যার্তরা। এ অবস্থায় শিক্ষার্থীরা না পারছে বিদ্যালয়ে যেতে, না পারছে বাড়িতে লেখাপড়া করতে। সামনে পরীক্ষা এবং লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। বিদ্যালয়ে পানি উঠেছে, বাড়িঘর ভেঙে গেছে, ক্লাসের মধ্যে এখনো করে পানি। সামনে আমার পিএইচসি পরীক্ষা, ভালো করে পড়তে পারছি না। 3 মাস 4 মাস পানি থাকে, বাচ্চারা স্কুলে যাওয়ার পায় না, লেখাপড়া হয় না। আর কতদিন এই অবস্থায় থাকবো? আমরা স্থায়ী একটা স্কুল চাই। প্রতি বছরই বন্যা আর নদী ভাঙ্গনে শুধু শিক্ষার্থীদের লেখাপড়াই ক্ষতি হচ্ছে না, নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র। তাই স্থায়ী ব্যবস্থার দাবি শিক্ষকদের। বন্যার কারণে বাচ্চারা বিভিন্ন জায়গায় চলে যায়, যার কারণে বাচ্চাদের নিয়ে স্কুল চালাতে পারি না। যদি আমাদের উঁচু জায়গা ব্যবস্থা করা যায় তাহলে শিক্ষাদানটা ভালো হয় এবং আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যায় না। অবশ্য শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পানি নামার সাথে সাথে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস সহ সব ধরনের পদক্ষেপের আশ্বাস দিলেন। বন্যা নেমে যাওয়ার পর বিদ্যালয়গুলোতে আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয় বা নির্দেশনা জারি করা হয় যে যেন এই বিশেষ করে আপার প্রাইমারিগুলোতে আমরা এক্সট্রা ক্লাস নেই। 10টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি। এটা কাছাকাছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা কয়েকটি শিফটের মাধ্যমে নিচ্ছি। আর বাকিগুলোর ক্ষেত্রে নির্দেশ দেওয়া আছে যখনই পানি চলে যাবে তখন সেই ক্ষেত্রে তাদের যে সিলেবাসের যে অংশটুকু তারা পিছিয়ে পড়লো সেগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রতি বছরই বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা আর যমুনার ভাঙনে বিস্তীর্ণ অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়। ভিটেহারা হয়ে মানুষগুলো আশ্রয় নেয় অন্য স্থানে। ভাঙ্গাগড়ার এই খেলায় অনেক শিশু ঝরে পড়ে বিদ্যালয় থেকে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরূপণে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বন্যার পর দ্রুত এসব প্রতিষ্ঠান মেরামত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে এবছর 48,150 জন ভর্তির সুযোগ পাবে। বন্যা শুধু আমাদের স্কুলে আসে নাই, বন্যা একটা অঞ্চলে আসছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর, ফসল, রাস্তাঘাট সবকিছু এটা ক্ষতি করে যায়। স্কুলেও যদি দেখা যায় কোনো ক্ষতি হয়েছে, যেগুলো আমরা তথ্য নিচ্ছি, ওই তথ্যগুলো অনুসারে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের যেখানে আছেন, এটা বন্যা কমলে পরে আমরা সেটা মেরামত করে দিব, কিংবা কোনো হারে বেশি ক্ষতি হলে সেটা করে দিব। এই জন্য আমরা প্রস্তুত আছি যাতে আমরা এটা মোকাবেলা করে শিক্ষার পরিবেশটা নিশ্চিত করতে পারি। এখন কোনো পাবলিক পরীক্ষা এখনই হচ্ছে না। পরস্পর সহযোগিতায় আমরা সকলে মিলে এখন আমরা বিপদ উতরে উঠবো, তারপরে পানি নেমে গেলে আমরা মেরামত কাজ করব। ক্রমেই বাড়ছে বন্যার পানি। বানের দুর্ভোগের সাথে নদীর ভাঙন যুক্ত হয়ে দিনকে দিন নদ নদীর তীরে বসবাসকারী মানুষের দুর্দশার মাত্রা দ্বিগুণ হচ্ছে। ভাঙনে চালচুলো হারা মানুষের পুনর্বাসন তো দূরের কথা, আঁকড়ে ধরে বেঁচে থাকার মতো খড়কুটো হয়েও পাশে দাঁড়ায়নি কেউ। ওবায়দুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। এক রাতের ভাঙনে আফরোজা বেওয়ার ঝুপড়ি ঘরটিও রক্ষা পায়নি ব্রহ্মপুত্র নদের কবল থেকে। বাধ্য হয়ে কামারজানি গোঘাট গ্রামের স্বামীর ভিটে ছেড়ে ছেলে মেয়েদের নিয়ে আশ্রয়ের সন্ধানে পা বাড়িয়েছেন। বিদায় বেলায় ছেলে বউ আর শাশুড়ির কান্নায় শোকাচ্ছন্ন হয়ে পড়ে গোঘাট গ্রাম। আফরোজার মতো ভিটেমাটি হারা আরো অনেককেই দীর্ঘদিনের সামাজিক বন্ধন ছিন্ন করে পোটলা পুটলি নিয়ে ছুটতে হচ্ছে আশ্রয়ের সন্ধানে। যদি নদী না ভাঙতো তার তো বাচ্চারা নিয়ে বাড়িতে ছিলাম, নাতিপুতির নিয়ে কত আনন্দ কন্য হয়। তখন আমার বসতি শেষ হলো, নদী আমার বসতি শেষ করলে তখন কাক নিয়ে নারকেল করে মারা। সব আমাদের আপন জন ছিল, এখন সব মনে করো হলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। কেউ মনে করো কুমিল্লা গেছি, কেউ ঢাকায় গেছি, কেউ মনে করো দিনাজপুরে গেছি, কেউ রংপুরে গেছে। ব্রহ্মপুত্রের আঘাতে সাজানো গোছানো এক একটি সংসার আর স্বপ্ন ভেঙে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনা আর গাফিলতিকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। 17,000 বস্তা নিয়ে কত বস্তা এই ধরনের আমরা শুনছি, আশ্বস্ত হচ্ছি কাজ হবে। কয়েকটা বস্তা ফেলাইলো, তারপরে যে বলছি যে আর কিছু বস্তা ফেলেই আমাদের আটকে যাবে, আমরা থাকতে পারবো, কিন্তু না, ওদের হচ্ছে না। যদি নিয়মিত বস্তা পড়তো
একটার পর একটা লাগায় বস্তা রাখা যেত, তাহলে আমাদের নদীটা মনে করো আটকান যেত মনে হয়। তবে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা বললেন, ভাঙন ঠেকানোর জন্য তাদের চেষ্টার কোনো কমতি নেই। কামারজানির ভাঙন বেশ কিছুদিন হলোই আছে এবং আমরা ওখানে রেগুলার কাজ করে যাচ্ছি এবং এখনো কাজ চলছে। আশা করি আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারবো। গত 4 দিনে সদরের কামারজানি, ফুলছড়ি উপজেলার ফজলপুর ও উড়িয়া ইউনিয়নে 1.5 শতাধিক পরিবার ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে। ভাঙন প্রতিরোধের জন্য জরুরি প্রতিরক্ষার নামে লাখ লাখ টাকা বরাদ্দ হলেও ভাঙন ঠেকাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে বাসস্থান হারা অসহায় এই মানুষগুলোকে পুনর্বাসনের কোনো উদ্যোগ না নেয় দুঃখ দুর্দশার শেষ নেই ব্রহ্মপুত্রের পারে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কংস নদীর ভাঙনে হুমকিতে রয়েছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার নদী তীরবর্তী 4টি গ্রাম। বৃষ্টি আর পাহাড়ি ঢল হলেই বাড়ে কংস নদীর পানি। আবার নদীর পানি কমতে শুরু করলেই মাটি নরম হয়ে যাওয়ায় দেখা যায় ভাঙন। তাই ভাঙন আতঙ্কে দিন পার করছেন ফকিরের বাজার এলাকার কর্ণপুর, চরপাড়া, পাঁচপাই আর বাঘরুয়া গ্রামের লোকজন। ভাঙনের কবল থেকে রক্ষা পেতে দ্রুত গ্রাম প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে নদীর তীর রক্ষার ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। দেবের ভয়ে আমরা বাড়ি ঘরে থাকতারি না। দেবদের সময় এসব আমরা ভয় লাগে, বাচ্চা কাচ্চা লুয়ে আমরা সরো থেকে। আমাদের এইভাবে যদি পানি বাড়ে আমাদের তো থাকার সমস্যা, তাই স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা একটা ব্যবস্থা নিন। আমরা এই বিগত বন্যার যে অভিজ্ঞতা সেটার আলোকে আমরা নতুন আরেকটা প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি আমরা নতুন করে। এবং আপনি যে কথাটা বললেন যে নদী ভাঙ্গন আমরা প্রতিরোধ ব্যবস্থা নেই এবং হাওরেও আমরা নিব। বন্যা এমন এক দুর্যোগ যা ঠেকানোর উপায় নেই, কিন্তু বন্যার পূর্বাভাস দিয়ে সেটি মোকাবেলায় জনগণকে সতর্ক করা সম্ভব। বাংলাদেশ এখন 3 থেকে সর্বোচ্চ 5 দিন আগে বন্যার পূর্বাভাস দিচ্ছে। তবে গত কয়েক বছর ধরে স্যাটেলাইটের তথ্য নিয়ে 8 দিন আগেই পূর্বাভাস দিতে গবেষণা চালাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এটির আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বিশদ পর্যবেক্ষণের প্রয়োজন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বন্যা কবলিত জনপদ হিসেবে পৃথিবীর বহু দেশে চেনে বাংলাদেশকে, কিন্তু যে যে কারণে বাংলাদেশে বন্যা হয় সেসবের 90%-ই উৎস উজানের দেশগুলোতে। যেহেতু ভারত উজানের দেশ, সে কারণে অভিন্ন নদীগুলোর পানি প্রবাহের তথ্য নিয়েই বন্যার পূর্বাভাস দেয় বাংলাদেশ। ভারত যদি ভুল করে বা ওয়েবসাইট হালনাগাদ করতে দেরি করে, তার খেসারত দিতে হয় বাংলাদেশকে। সেসব কারণে গত কয়েক বছর ধরেই ভিন্ন উপায় খুঁজছিল বাংলাদেশ। কবছর আগে সেই উপায়ের সন্ধান মেলে বাংলাদেশি বংশোদ্ভূত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফয়সাল হোসেনের হাত ধরে। তিনি জানাচ্ছেন, নাসার জেসন স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে বন্যার আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব। সেক্ষেত্রে পূর্বাভাস দেওয়া যাবে 8 দিন আগেই। স্যাটেলাইটের তথ্য এর মধ্যেই ব্যবহার শুরু করেছে বাংলাদেশ, তবে তা এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রতে এক্সিস্টিং একটা সিস্টেম আছে, মডেল টডেল বৃষ্টিপাত সবকিছু নিয়ে ওরা 5 দিন পর্যন্ত করছে। ওটাকে কিন্তু আমরা ব্যবহার করছি, কোথাও আমরা একটু পলিশ করে দিচ্ছি। এই জেসন2 ডেটা দিয়ে আরো 3 দিনের পূর্বাভাসটা আমরা বাড়াই দিতে পারতেছি। প্রথম 2013 সালে পরীক্ষামূলক করি, 15, 16, 17 থেকে FFWC-তে এখন কিন্তু ওরা রান দিয়ে শিখে ফেলছে। এখন সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। যে কোনো একটা নতুন আইডিয়াকে একদম ফুলি পাবলিকের জন্য একদম অফিসিয়াল করে দেওয়ার আগে কয়েক বছর কিন্তু একটু অ্যাসেসমেন্ট করা লাগে। মূলত জেসান নামে স্যাটেলাইটটি অনেক কাজের পাশাপাশি নদী ও সমুদ্রের পানির উচ্চতাও মাপতে পারে। নাসার তৈরি স্যাটেলাইটটির এসব তথ্য পাওয়া যায় বিনামূল্যে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এসব তথ্যপাত্র ব্যবহারের কার্যকর পদ্ধতি বের করা গেলে উপকৃত হবে বাংলাদেশ। যদি এই রিসার্চে দেখা যায় যে আমরা একটা রিজনেবল একুরেসি আনতে পারি, তাহলে পরবর্তীতে হয়তো রিসার্চটাকে আমরা আরো এক্সটেন্ড করে আরো একুরেসির দিকে যেতে পারবো। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাকে রিয়েল টাইম ডাটার জন্য অন্যের উপরে নির্ভর করা লাগবে না, আমরা এখান থেকে ফোরকাস্ট দিতে পারবো। সেই কারণেই কিন্তু এই রিসার্চটা হাতে নেওয়া হয়েছে। জেসান কিভাবে কাজ করে এবং এটিকে কিভাবে কাজে লাগানো যায় সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে পানি উন্নয়ন বোর্ড। রোববার শুরু হওয়া এই কর্মশালা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছিলাম রাতভর টানা বৃষ্টিতে জলজটে নাকাল রাজধানীবাসীর আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় আছেন সহকর্মী
রাশেদ বাপ্পি জলাবদ্ধতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। একদিন বিরতি দিয়ে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছিল, আর প্রতিবার বৃষ্টিতে আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বেশ কিছু সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। আর গতকাল থেকে আজ সকাল পর্যন্ত যে বৃষ্টিপাত অব্যাহত ছিল, টানা বৃষ্টিপাত, তাতেও কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা এখন আছি রাজধানীর কাজীপাড়ায়। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাবো যে কাজীপাড়ার আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি সেখানকার অবস্থা। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে কাজীপাড়ার যে আমরা এখানে সকাল থেকে আছি, এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি কাজীপাড়ায় তালতলা থেকে শুরু হয়ে একদম কাজীপাড়া হয়ে রাজধানীর মানে কি বলে মিরপুর 10 নম্বর পর্যন্ত রাস্তার এপাশ দুপাশই জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এর কারণ হিসেবে আমরা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রতিবার বর্ষা মৌসুমে কিন্তু এরকম জলাবদ্ধতা তৈরি হয় এবং এবার একটু বাড়তি তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধুমাত্র যে কারণটিতে তারা আমাদেরকে জানিয়েছেন, যে অভিযোগ করেছেন, সেটা হচ্ছে মেট্রো রেলের কাজ হচ্ছে। আপনি জানেন যে এখানটায় বেশ কয়েক মাস ধরে মেট্রো রেলের কাজ হচ্ছে। আর মেট্রো রেলের কাজ হওয়ার কারণে কিন্তু এখানে রাস্তার সড়ক কিন্তু খোঁড়াখুড়ি করা হয়েছিল এবং একই সঙ্গে সড়ক খোঁড়াখুড়ি করার পরে সড়কের যে কাজগুলো করা হয়েছিল, উন্নয়নমূলক কাজ, সেটি শেষ করার পরেও কিন্তু অনেক সড়ক আমরা দেখতে পেয়েছি যে এখনো সেই স্বাভাবিক বা পূর্বের নিয়মে ফিরিয়ে দেওয়া হয়নি। আর এ কারণেই কিন্তু এইসব যেখানে জলাবদ্ধতা তৈরি হওয়ার কথা না বা আগে হতো না, সেখানেও এবার বাড়তি জলাবদ্ধতা তৈরি হয়েছে শুধুমাত্র সড়কের উন্নয়নমূলক কাজ করার পরেও সেই কাজগুলো আগের অবস্থানে ফিরে না নেওয়ার জন্য। তবে আমরা এখানে সকাল থেকে এসে যেমনটা দেখতে পেয়েছি, অফিসগামী এবং স্কুলগামী যেসব শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আর অনেকেই দেখেছি আমরা যে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তারা যানবাহনে উঠতে পারেনি। আমরা এখানে যারা এই এলাকার যা বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কেন এই আপনি তো কাজীপাড়ার এখানকার বাসিন্দা। আমি এখানের বাসিন্দা। আচ্ছা, আপনি এখানে অনেকদিন ধরে থাকেন? হ্যাঁ, অনেকদিন, আমি 30 বছর এখানে এই এলাকায় থাকি। আচ্ছা, অন্যান্য সময় জলাবদ্ধতা হতো কিনা? আর এখন এখন না, অনেক সময় এখানে বৃষ্টি হলে অতিরিক্ত পানি হয়ে যায়, এরকম গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, অনেকের বাসা বাড়ি পানি হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায় পানি। বৃষ্টি হইলেই এই অবস্থা, বৃষ্টি একটু হইলেই এই অবস্থা হয়। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পেলেন যে একজন এখানকার বাসিন্দা আমাদেরকে জানালো যে বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আর মেট্রো রেলের, আমি আগে যেটা বলেছি, মেট্রো রেলের কাজ হওয়ার কারণে কিন্তু এবার সেই ভোগান্তি মানুষের চরম পর্যায়ে পৌঁছেছে। কারণ এখন যে রাস্তার যে সড়কের যে লেন সেটি কিন্তু কেটে রাখা হয়েছে, সেখানে নির্মাণ সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ক্যামেরায়, যে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে, যে কারণে মানুষের ভোগান্তি কিন্তু অনেক গুণই বেড়ে গেছে, বহুগুণ বেড়ে গেছে। আর আমরা এখানে এসে দর্শক জানেন যে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, সবগুলো এলাকায় জলাবদ্ধতা না থাকলেও বেশ কিছু এলাকায় আমরা জলাবদ্ধতা পেয়েছি। তবে আমরা জানি যে আবহাওয়া অফিস থেকে কিন্তু নির্দেশনা রয়েছে যে জলাবদ্ধ বৃষ্টিপাত কিন্তু আষাঢ় মাস জুড়েই কিন্তু আমরা দেখি সবসময় হয়ে থাকে। আর এই বৃষ্টিপাত অব্যাহত যদি থাকে তাহলে কিন্তু যারা বাইরে বের হবেন তাদের কিন্তু বৃষ্টিতে একটু ভোগান্তিতে পড়তেই হবে। সুতরাং তারা যেন এই জলাবদ্ধতা এবং বৃষ্টিপাতের বিষয়টি মাথায় রেখেই যেন বাইরে বের হন। শাফিন, আমার হাতে এই ছিল বৃষ্টিজনিত জলাবদ্ধতার সবশেষ খবর। দর্শক, রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে সহকর্মী রাশেদ বাপ্পি জানাচ্ছিলেন সেখানকার জলাবদ্ধতার সবশেষ খবর। সময় সংবাদে আরো থাকছে, ঠাকুরগাঁয়ে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী নিহত, খুলনায় যুবলীগ কর্মীকে হত্যার ঘটনায় 3 জন গ্রেফতার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময় এখনো প্রায় 1.5 বছর বাকি। তবে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী কথাবার্তা চলছে জোরে সোরে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এর মধ্যেই চূড়ান্ত করেছে 16 সদস্যের মনোনয়ন বোর্ড। তবে পিছিয়ে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগও। মনোনয়ন চূড়ান্ত করতে গঠন করেছে 17 সদস্যের কমিটি। নির্বাচনে জিততে আওয়ামী লীগের ট্রাম্প কার্ড হিসেবে সশরীরে মাঠে থাকবেন সজীব ওয়াজেদ জয়। সেদিক দিয়ে বিএনপির তারেক রহমান আইনি বাধ্যবাধকতায় সশরীরে না পারলেও প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। সংবিধান অনুযায়ী 2018 সালের নভেম্বর থেকে 2019 সালের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নির্বাচনের বেশ কিছু সময় বাকি থাকলেও এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। 2019 সালে নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ভিতরে পুরোপুরি প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগও, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিও। এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়
বিএনপি। দল দুটির নীতি নির্ধারকরা জানিয়েছেন, দলীয় প্রধানকে সভাপতি করে মনোনয়ন চূড়ান্ত করতে ইতিমধ্যে গঠন করা হয়েছে মনোনয়ন বোর্ড। মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ গুরুত্ব দিচ্ছে তৃণমূলে জনপ্রিয়তা ও স্বচ্ছ ইমেজকে। তবে বিএনপি সবের পাশাপাশি প্রাধান্য দিচ্ছে বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকাকে। বিএনপির মনোনয়ন কমিটি হচ্ছে মূলত স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য তারা, এবং এটা সভাপতিত্ব করেন মাননীয় চেয়ারপারসন। পার্লামেন্টারি বোর্ডের 17 জন সদস্য আছেন। আমাদের মাননীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রেসিডিয়ামের বেশ কিছু সদস্য আছেন। গত 1 বছরের মধ্যে প্রায় 3 থেকে 4 বার কিন্তু এই পার্লামেন্টারি বোর্ড বসছে। নির্বাচন যখন আরো ঘনিয়ে আসবে তখন মনোনয়নের ব্যাপারটা উঠে আসবে এবং ফাইনাল করা হবে। আন্দোলন সংগ্রামে তাদের যে অবদান, মেধা, সেগুলো বিচার বিবেচনায় আসবে। কোনো এলাকায় সংখ্যা বেশি হবে, কোনো এলাকায় সংখ্যা কম হবে, এটা তো এলাকার উপরে। তৃণমূল থেকে সাধারণত আমাদের 3টা নাম আসে, সেই 3টা নামের উপর ভিত্তি করে যাচাই বাছাই করে আমাদের পার্লামেন্টারি বোর্ড 3 থেকে 1 জনকে মনোনয়ন দেয়। এলাকাতে প্রার্থী কি ধরনের কাজ করেছে, দলের প্রতি আনুগত্য, এগুলোর উপর ভিত্তি করেই মনোনয়ন দেওয়া হয়। আগামী নির্বাচনে দুই দলই তরুণ নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি তরুণ ভোটারদের কাছে টানতে কাজে লাগাতে চান সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের জনপ্রিয়তাকে। এছাড়া নির্বাচনে এই দুজনই নিজ নিজ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আভাস দিয়েছেন নীতি নির্ধারকরা। আগামী নির্বাচনে তরুণদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হবে। সজীব ওয়াজেদ জয়, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও তিনি এসে সহায়তা করবেন, হয়তো অংশগ্রহণ করতে পারেন। তারেক রহমান সাহেব তো নতুন করে রাজনীতিতে আসছেন না, ওনার সাথে তৃণমূলের আত্মার সম্পর্ক আছে। তারেক রহমান সাহেবের ভূমিকা এখানে তো গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের নেতৃত্বের মধ্যে অনেক তরুণ নেতৃত্ব উঠে এসছে। সাংসদদের এই ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ নাকি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি আসবে তা এখনই বলা কঠিন। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই সংসদ ভবন সরকারি দল ও বিরোধী দলের যৌক্তিক আলোচনায় ফের মুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলেরই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি করতে যাচ্ছে। শ্রীলঙ্কান প্রেসিডেন্টের আসন্ন বাংলাদেশ সফরকালে এই চুক্তি সই হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব। যৌথ উদ্যোগে ফিডার সার্ভিস চালু এবং উভয় দেশের নাবিকদের চাকরির সুযোগ সৃষ্টিতে একটি সমঝোতা স্মারকও সই হবে এই সফরে। ব্যবসায়ীরা বলছেন, কম ট্যারিফে কলম্বো বন্দর ব্যবহারের সুযোগ পেলে লাভবান হবেন তারা। তবে বর্তমানে কলম্বো বন্দরে যাওয়ার উপযোগী দেশি কোনো কোস্টাল জাহাজ না থাকায় এ চুক্তির সুফল পাওয়া নিয়ে সংশয় রয়েছে নৌ যোগাযোগ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গভীর সমুদ্রবন্দর থাকায় ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে সিঙ্গাপুরের পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বো বন্দর ব্যবহার করে আসছে বাংলাদেশ। এই রুটে দেশীয় প্রতিষ্ঠানের কোনো কন্টেনার জাহাজ না থাকায় চট্টগ্রাম কলম্বো ফিডার সার্ভিস চালায় বিদেশি বিভিন্ন শিপিং লাইন। এই অবস্থায় যৌথ উদ্যোগে ফিডার সার্ভিস চালুর লক্ষ্যে শ্রীলঙ্কার শিলং শিপিং কর্পোরেশনের সাথে এমওইউ সই করতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে দুদেশের বন্দর ব্যবহারে বাড়তি সুবিধা পেতে কোস্টাল শিপিং চুক্তিও সই হবে। দুইটাই সরকারি সংস্থা চুক্তির কারণে দুই দেশই আমরা প্রায়োরিটি বার্ডিং পাবো। এখানে আমাদের টেরিফ তারা কমাবে কিছু, আমাদের ক্যাডেটদেরকে এখানে চাকরির সুযোগ হবে আমাদের শ্রীলঙ্কান জাহাজে, এবং আমরা ওই যে চুক্তিটা করবো সেই চুক্তির মধ্যে নিজস্ব এবং চার্টার করা জাহাজে ইউজ করা যাবে। একটা চুক্তি হবে আমাদের কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, তাদের সাথে কোনো চুক্তি না থাকার কারণে আমাদের মালামাল দীর্ঘ সময় তাদের বন্দরে পড়ে থাকে। এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখলেও বর্তমান প্রেক্ষাপটে এর সুফল পেতে সময় লাগবে বলে মনে করেন নৌযোগাযোগ বিশেষজ্ঞরা। আমাদের এখান থেকে যদি জাহাজ ফিডার জাহাজগুলো সেই সুযোগ সুবিধাগুলো পায় তাতে ভালো, কিন্তু ভারতের মতো যেরকম কোস্টাল শিপিং এগ্রিমেন্ট আছে যে বাংলাদেশের আভ্যন্তরীণে ফর এক্সাম্পল পানগা পর্যন্ত জাহাজ আসতে পারে, পানগা থেকে যেতে পারে, কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। বাংলাদেশি মালিকানার জাহাজ যেগুলো আছে ওগুলো কন্টেনার জাহাজ কিছু নাই, ম্যাক্সিমাম আপনার বাল্ক ক্যারিয়ার। কম খরচে বন্দর ব্যবহার এবং শ্রীলঙ্কা থেকে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা পেলে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করেন এ ব্যবসায়ী নেতা। যে পোর্ট যত সার্ভিস কম নেবে তত কস্ট অফ প্রোডাকশন আমাদের কমবে। সেই জন্য কিভাবে তাদের সাথে নেগোসিয়েশন করতে পারি, কত কমে নেগোসিয়েশন করতে পারি, এটা হলো আমাদের জন্য বেনিফিট। আর একটা হলো তারা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে আমাদেরকে। বৃহস্পতিবার 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। এ সফরে জাহাজ চলাচল চুক্তি ছাড়াও দুদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাণিজ্য, কৃষি, শিক্ষা, কারিগরি সহযোগিতা সহ আরো কয়েকটি চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা রয়েছে।
হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় কিংবা প্রবল বর্ষণের মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি টানা সরকারি বন্ধে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ জট দেখা দিয়েছে। স্বাভাবিক সময়ে বন্দরে এবং বন্দরের বহির্নোঙরে 70 থেকে 80টি জাহাজের অবস্থান থাকলেও বর্তমানে জাহাজ রয়েছে 126টি। এর মধ্যে 100টি জাহাজ বহির্নোঙরে পণ্য খালাস এবং 25টি জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিং নেয়ার অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় জাহাজের গড় অবস্থান সময় বাড়তে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি আমদানিকারক সহ ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় মোরা দিয়ে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল। জুলাইয়ের মাঝামাঝি চলে আসলো, এখনো তা শেষ হয়নি। এর মাঝে নিম্নচাপ যেমন রয়েছে তেমনি মৌসুমী বায়ুর প্রভাবে ছিল টানা বর্ষণ। এতে বাধাগ্রস্ত হয়েছে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রামের স্বাভাবিক কাজ। বৃষ্টি শুরু হলে কিংবা সাগর উত্তাল হলেই জাহাজ থেকে পণ্য লোড আনলোড বন্ধ রাখায় দেখা দেয় ভয়াবহ জাহাজ জটের। দৈনিক 10 থেকে 12,000 ডলার করে গুনতে হচ্ছে প্রত্যেক জাহাজের এগেইনস্টে। তারপর টার্ন মিস করছে তারা, অর্থাৎ মাসে যদি 3টা ট্রিপ মিনিমাম করতো সেই জায়গায় এখন 1টা বা 1.5টা ট্রিপের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকের বেতনটা তো ঠিক মতো দেওয়া লাগতেছে, কিন্তু জাহাজের ট্রিপ হচ্ছে না, বৃষ্টির জন্য আনলোড হচ্ছে না, আউটার আবার বৃষ্টির জন্য লোড দেওয়া যাচ্ছে না। স্বাভাবিক নিয়ম অনুযায়ী পণ্য নিয়ে আসা জাহাজ 72 ঘন্টার মধ্যে পণ্য খালাস করে বন্দর ছেড়ে যাওয়ার কথা, কিন্তু বর্তমানে জাহাজ জটের কারণে তাদের সিরিয়াল পেতে লেগে যাচ্ছে কয়েকদিন। মাদার ভেসেল থেকে লোডিং আনলোডিং এবং লাইটার ভেসেল সব মিলে যে একটা ডিমান্ড, সাপ্লাই এবং ডেলিভারি, তিনটার মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়টা এখন নাই। আমদানিকারকরা যদি সঠিক সময়ে পণ্য না পায় তাহলে তার একটা বিশাল দায়ভার কিন্তু আমাদের উপর চাপানোর চেষ্টা করে। এই ক্ষেত্রে আমরা বন্দরকে নানাভাবে ইনসিস্ট করছি যাতে করে দ্রুত আপনার পণ্যগুলো খালাস হয়। গভীরতার সংকটের কারণে অনেক জাহাজকে বন্দরে জেটির পরিবর্তে বহির্নোঙরে লাইটারের জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতে হয়। এই অবস্থায় লাইটারের জাহাজের পাশাপাশি জেটির সংখ্যা বাড়ানোর তাগিদ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লাইটারের জেটি বিভিন্ন জায়গায় আছে, অন্যান্য দেশের বিভিন্ন জায়গায় যে জেটিগুলো আছে সেখানে তো তারা নিয়ে যাচ্ছে, কিন্তু চট্টগ্রাম অঞ্চলে যেমন সদরঘাটে আমাদের একটি মামলা মোকদ্দমায় ছিল, যেটি আমরা বলছি যে খুব সহসায় চালু করব। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী গত 2 মাসের প্রাকৃতিক দুর্যোগে অন্তত 4টি লাইটারের জাহাজ পণ্যসহ সাগরে ডুবে গেছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 5টির বেশি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, এখনই ওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তনের চিন্তা ভাবনা নেই ক্রিকেট বোর্ডের। মাশরাফি যতদিন চাইবেন খেলতে পারবেন, সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি। ফেনীর লেমুয়ায় গুলিতে ফয়সাল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুক যুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে আটক করা হয়। র্যাব জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় একদল ডাকাত যাত্রীবাহী বাসে ডাকাতির পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় তারা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে ডাকাত দলের সদস্যরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় ফয়সাল ও নূর হোসেন, আর অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুজনকে সদর হাসপাতালে নিয়ে গেলে ফয়সালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফয়সাল ও নূর হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব। ঘটনাস্থল থেকে 2টি ওয়ান শুটার গান, দেশীয় অস্ত্র আর গুলি জব্দ করা হয়েছে। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ায় বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় 6 উপজেলার অন্তত 35টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় সদরের সাথে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী মানুষ গৃহপালিত পশু পাখি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রিজে আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিতদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর সহ 16টি নদ নদীতে পানি বেড়েই চলেছে। 7 উপজেলার 541টি গ্রাম বানের পানিতে ভাসছে।
প্রায় 1.5 লক্ষাধিক পানিবন্দী মানুষ বিশুদ্ধ পানি আর খাবারের অভাবে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। যা চলতেছে যে হাতের সাথে চলতেছে, খুব কষ্টের সাথে দিন কাটাইতেছি। আজ পর্যন্ত কোনো সরকারের কোনো লোক আমার কোনো খবরও নেই, কোনো চেয়ারও নেই, খোঁজ খবর নেই। প্রত্যেকটা ডাইভিশনে তলাই গেছে গা, আমার কোনো নৌকা নাই, কোনো যানবাহনের চলাফেরা খুব অসুবিধা। ঘরের মধ্যে পানি উঠছে, পিরপেয়া ডুললাম, সাপ বিচ্ছু চাই আঙুর ঘরের মধ্যে বাসা বানাইছে, আমরা থাকতে পারি না। আমার বাড়ি ঘর সব চলে গেছে, এখন থাকারও সমস্যা, খানদানও অসুবিধে। বাড়িতে 1 কামড় করে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না, রাস্তাতে আসি আছে। এদিকে সিলেটে নদ নদীর পানি কমতে শুরু করেছে, উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ জাহিদ। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারে, প্রধান সড়কে দাঁড়িয়ে আছি। এই জায়গা থেকে আমি সিলেটের বানবাসী বিপন্ন মানুষের জন্য কিছু সুসংবাদ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে, দ্রুত পানি নেমে যাচ্ছে। আমি যদি গত 24 ঘন্টার হিসাবে আজকে সকাল 9টা থেকে এর আগের 24 ঘন্টার হিসেব যদি দেই, পানি উন্নয়ন বোর্ড থেকে আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে গিয়ে অমরশীতে কুশিয়ারা নদী পানি, আমি যেটা দেখতে পাচ্ছেন আমার বামে যে নদীটা আছে সেটা কুশিয়ারা নদী পানি। কুশিয়ারা নদী, এই নদীর পানি 23 সেন্টিমিটার কমেছে গতকালকে 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত। একইভাবে শেওলা, যেখানে বিয়ানীবাজার, সেখানে কমেছে 12 সেন্টিমিটার, এবং শেরপুর আমার পিছনে কিছু দূরে শেরপুর, সেখানে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে প্রথম এই নদী বিপদসীমার নিচে নামলো। এর আগে গতকালকে এবং গতকাল বিকাল পর্যন্ত এই নদীর কোথাও বিপদসীমার নিচে নামেনি, সব জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যদিও এখনো 23 সেন্টিমিটার অমরশীতে, 12 সেন্টিমিটার শেওলাতে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। অন্যদিকে সুরমা নদী কানাইঘাটে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে থেকে এটা আজকে 18 সেন্টিমিটার নেমে গেছে। আমি যদি একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, এই যে সড়কটি দেখা যাচ্ছে, বেশ কিছু জায়গা পানি থেকে পানি নেমে গেছে। আশেপাশে যে দোকানগুলো ছিল, এই 2-3 দিন আগেও দোকানগুলোর বারান্দা পর্যন্ত পানি ছিল। আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছিলাম যে পানিতে দাঁড়িয়ে আমরা এখান থেকে সরাসরি সম্প্রচার করেছিলাম সময় সংবাদে। যে জিনিসটা এখন সবচেয়ে বেশি গুরুত্ব, সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে এই এলাকার মানুষজন পড়বে, সেটা হচ্ছে গিয়ে রাস্তাঘাটগুলোর যে বেহাল দশা হয়েছে পানি উঠে যাওয়ার কারণে। বেশ কিছুদিন 10-15 দিন পানিতে নিমজ্জিত থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসেবে যে হিসাবটা আছে, এই ধরনের 216 কিলোমিটার রাস্তা নষ্ট হয়েছে, যা সারিয়ে তুলতে প্রায় 50 কোটি টাকা লাগবে। জাহিদ, আরেকটি খবর আমি দিতে যাচ্ছি যে 209টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পানি উঠে যাওয়ার কারণে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিমধ্যে 51টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়ে গেছে। তাতেই বোঝা যাচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, এবং ধীরে ধীরে আশা করছি আগামী 24 ঘন্টায় আরো কিছু উন্নতি হবে। এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতির সর্বশেষ খবর। দর্শক, সিলেটে কমতে শুরু করেছে নদ নদীর পানি, আর সেই খবর সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। চলে যাচ্ছি পরের সংবাদে। ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল মান্নান নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাতে শহরের মুন্সিরহাট এলাকায় সিগারেট খাওয়া নিয়ে আব্দুল মান্নানের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে গুরুতর আহত হন মান্নান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মান্নান সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক। পূর্বশত্রুতার জেরে খুলনার জোড়াগেট এলাকায় সাইদুল ইসলাম নামে যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান স্থানীয়রা। নিহতের মা বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জোড়াগেট ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বেলা 12টার দিকে খুলনার জোড়াগেট এলাকার একটি চায়ের দোকানের সামনে সাইদুল ইসলাম নামে যুবলীগের এক কর্মীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সাইদুলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। তার মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। তাদের অভিযোগ, ফোনে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে। চাকে ও বলতেছে কি তোমরা বসো, আমি তো আসতেছি বলছে, এখন বলে মনে ওই পর্যন্ত গেছে পর ওরা 5-7 জন নাকি কয়জন ছিল, আসে ওরা কোপাইছে। ছেলেটা জীবন হারা হইলো। এই মাদক ভাঙ্গির পরিবর্তন করতে আমাদের এই অবস্থা। পাপ্পু নামের একটা ছেলে ফোন করে শুনছি আনছে তারে, কিছুক্ষণ পরে আমার ভাগনা খুন হয়েছে। পাস বেবি ছিল না, হাইপোভলিমিক শকে ছিল, ব্লাড লস হয়েছিল প্রচুর পরিমাণে। তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, ব্লাড রিকুইজিশন দেওয়া হয়েছে, কিন্তু ব্লাড আনার আগেই রোগীটা এক্সপায়ার করে খুব দ্রুত। এদিকে নিহতের মা বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে জোড়াগেট ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আমরা আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং বাদবাকি আসামি যারা আছে তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার করে আইনের আওতায়। নিহত সাইদুল ব্যবসার পাশাপাশি জোড়াগেট এলাকায় চায়ের দোকান চালাতেন। সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে ভূমিধসের ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 9 জন। সংবাদ মাধ্যম জানায়, টানা 4 দিনের প্রবল বর্ষণের পর মঙ্গলবার প্রদেশটির পাপুমপাড়ি জেলায় ভূমিধস হলে মাটির নিচে চাপা পড়ে বেশ কিছু ঘরবাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের ভেতর থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে জরুরি উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ঘটনায় গভীর শোক জানিয়ে নিহতদের পরিবারকে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে এবার সুর পাল্টালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার সাফ জানালেন, ওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তনের ব্যাপারটি ভাবনায় নেই ক্রিকেট বোর্ডের। উল্টো বোর্ড প্রধান জানিয়েছেন, মাশরাফি যতদিন চাইবেন খেলে যেতে পারবেন বাংলাদেশ দলের হয়ে। মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান নাজমুল হাসান পাপন। ওডিআই নিয়ে মাশরাফি ক্যাপ্টেন্সি যাওয়া না যাওয়া নিয়ে কোনো কথাই হয়নি, কিন্তু এমনভাবে প্রচারিত হচ্ছে, সব জায়গায় মনে হচ্ছে যেন মাশরাফিকে এখনই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ওডিআই থেকে নতুন ক্যাপ্টেন খোঁজা হচ্ছে। মাশরাফি এখানে শুধু একজন প্লেয়ার হিসেবে না, হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ এ তার এই পার্টিকুলার দায়িত্বটা, এই রোলটা সে যেভাবে সম্পন্ন করে যাচ্ছে এবং করে আসছে, বাংলাদেশে তার সাবস্টিটিউট পাওয়া অলমোস্ট ইম্পসিবল। পারফরমেন্সও যদি আপনি পেস বোলার হিসেবে দেখেন, আমাদের ফাস্ট বোলার যারা আছে তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। ও যতদিন খেলতে পারবে ততদিন ওকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হি ইজ নট দেয়ার অনলি অ্যাজ এ প্লেয়ার, হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন, এবং ওর মতো ক্যাপ্টেন বাংলাদেশে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। ভারত জাতীয় দলের কোচ নিয়োগ নিয়ে হয়েছে নানা নাটক। একদিনে 2 বার কোচ হিসেবে ঘোষণা করা হয় রবি শাস্ত্রীর নাম। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবারের মতো ঘোষণা দেয়া হয় ভারত ক্রিকেট দলের নতুন কোচের নাম। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কোচ হওয়ার বিষয়টি গুজব বলে উড়িয়ে দেয় বোর্ড। কোচ নিয়োগে আরও 2-1 দিনের সময় নেওয়া হবে বলেও নিশ্চিত করেছিলেন বিসিসিআই কর্মকর্তা অমিতাভ চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্তভাবে শাস্ত্রীকেই কোচ হিসেবে ঘোষণা করল বিসিসিআই। তার সঙ্গে চুক্তি হয়েছে 2019 বিশ্বকাপ পর্যন্ত। কে হচ্ছেন অনিল কুম্বলের উত্তরসূরি, এ নিয়ে গেল কয়েকদিন ধরে হয়েছে নানা আলোচনা, হয়েছে নানা নাটক। সোমবার সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ, এই 3 জনকে নিয়ে গড়া ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন টম মুডি, রবি শাস্ত্রী, বীরেন্দর সেহবাগ, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুত। সিএসির সুপারিশেই মঙ্গলবার বিকেলে ভারতের নতুন কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু ঘণ্টা কয়েকের ব্যবধানে আবারও সিদ্ধান্ত পরিবর্তন। গণমাধ্যমের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। কিন্তু ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পর দ্বিতীয়বারের মতো সুর পাল্টায় বিসিসিআই। জানানো হয় শাস্ত্রী হচ্ছেন ভারতের নতুন কোচ। এর আগে 2014 থেকে 2016 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোচিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শাস্ত্রী। কোচ থাকাকালীন দলের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন 55 বছর বয়সী জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
যদিও তার সময় আন্তর্জাতিক আসরগুলোতে তেমন একটা সফলতা পায়নি ভারত। পরে তাকে রেখে অনিল কুম্বলেকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বোর্ড। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বনিবনা না হয় চ্যাম্পিয়ন্স ট্রফির পর পদত্যাগ করেন কুম্বলে। এদিকে নতুন কোচের সঙ্গে বোলিং কোচের নামও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন বোলিং কোচ হিসেবে জহির খানকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। তিনিও কাজ করবেন 2019 বিশ্বকাপ পর্যন্ত। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রস্তুতি ম্যাচে নেপাল অনূর্ধ্ব 23 দলের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। ললিতপুর এএনএফএ কমপ্লেক্সে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল নেপালের। ম্যাচের 20 মিনিটে লিডও পেয়ে যায় তারা। অঞ্জন বিস্তারের বাড়ানো বলে দারুণ শটে গোল করেন বিমল ঘাটতিমাগার। 1-0 এগিয়ে যায় নেপাল অনূর্ধ্ব 23 দল। গোল হজম করে নিজেদের ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের যুবারা, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলকে। আগামী বৃহস্পতিবার কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর সড়ক সহ অলিগলিতে আজও জলাবদ্ধতা। অফিসগামীদের দুর্ভোগ, বিপাকে স্কুল শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে প্রায় 2.5 মাস জলাবদ্ধতা। পানিবন্দী অন্তত 2 লাখ মানুষের মানবেতর জীবন। বন্যায় তলিয়ে গেছে বগুড়ার সাঁড়িয়াকান্দির অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রম বন্ধ। প্রতি বছরই একই পরিস্থিতি হলেও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে প্রধান 2 রাজনৈতিক দল। আওয়ামী লীগের ট্রাম্প কার্ড সজীব ওয়াজের জয়। সশরীরে না হলেও প্রযুক্তির মাধ্যমে মাঠে থাকবেন তারেক রহমান। এবং প্রাকৃতিক দুর্যোগ আর টানা সরকারি বন্ধে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ জট। অপেক্ষায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ জাহাজ। ক্ষতির মুখে আমদানিকারক আর ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।